দেখেন, অন্তত ১ বছর আগে থেকে একটা ধারণা ছিল বাংলাদেশের যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে আমাদের সব সিনিয়র ক্রিকেটারের লাস্ট টুর্নামেন্ট। সেই সিনিয়র কারা? মাশরাফি তো সেই দলে অনেক আগে থেকে সেই দল থেকে বের হয়ে গেছে। এখন বাকি আছে ৪ জন: তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ। মুশফিক, রিয়াদ সম্ভবত খেলবে, তাদের কথা আলাদা এক সময় আলোচনা করব। কিন্তু তামিম আর সাকিব খেলবে কিনা এইটা ৬ মাস আগেও এটা নিয়ে খুব একটা কোশ্চেনের সুযোগ ছিল না। তামিম সাকিব এখানে খেলবে। ইনফ্যাক্ট সাকিব এই টুর্নামেন্ট খেলেও অবসর নিবে এমন কোনো নিশ্চয়তা ছিল না। তামিম অবসর নিবে এরকম একটা সম্ভাবনা ছিল, বরং তামিম আদৌ নাও খেলতে পারে। কারণ তামিমের সঙ্গে ৬ মাস আগেও বোর্ডের যে বাজে সম্পর্ক, তাতে মনে হচ্ছিল আর কোনোদিন ইন্টারন্যাশনাল খেলবে না। কিন্তু এর মধ্যে দৃশ্যপটে অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। তামিম কিভাবে ফিরবে, ফেরানো নিয়ে নানা রকম টানা পড়েন, অমুক তমুক। সাকিবরে নিয়ে কি কি হচ্ছে সবই আপনাদের মুখস্থ আছে। কিন্তু শেষ একটা ব্যাপার ছিল যে আমরা তামিম সাকিবরে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবারের মতো দেখতে পাবো। ইনফ্যাক্ট গত পরশু আমাদের বোর্ড সভাপতি ফারুক ভাই, সে বলছে এরা তো কেউ রিটায়ার্ড করে নাই, তামিম আর সাকিব, ফলে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অ্যাভেলেবেল আছে। এইটা শুনে আমাদের একটা ধারণা হয়েছে যে তাইলে বোধহয় তামিম সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। আসলে কি বিষয়টা এত সোজা? তামিম বা সাকিব দুজনের কারো কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া কনফার্ম? আমার তো মনে হয় না। বরং নির্বাচক কমিটির কথাবার্তা টুকটাকের মধ্যে যা মিডিয়াতে দেখলাম, তাতে মনে হচ্ছে দুজনেরই আসলে জায়গা পাওয়া নিয়ে খুবই শঙ্কা আছে, খুবই শঙ্কা আছে। কারণ এই নির্বাচক কমিটি আগে যে কোনো সময়ের নির্বাচক কমিটির চেয়ে একটু বোল্ড, এই ক্রিকেট বোর্ডও অনেক বেশি কঠোর। ফলে তামিম সাকিব যে কোনো মূল্যে দলে ঢুকে যাবে, ইচ্ছা করলেই দলে ঢুকে যাবে, এই ব্যাপারটা মনে হয় আর সত্যি না। সেটা কেন সত্যি না সেটা একটু আলোচনা করি। প্রথমে একটু তামিমরা নিয়ে কথা বলি। তামিমরা নিয়ে গত ১ বছরের বেশি সময় ধরে আমাদের ক্রিকেটে একটা ড্রামা চলতেছে। এটা এক কথায় ড্রামাই বলা যায়। যদিও সবাই ড্রামার অভিযোগটা দেয় তামিমের উপরে, আমি বলি সব পক্ষ আসলে ড্রামা করতেছে। একটা বড় ব্যাপার হচ্ছে যে তামিমরে দল থেকে দূরে রাখার জন্য নানা রকম নাটক করা হয়েছে। সেটার জন্য মাঝরাতে তামিমরে ফোন দিয়ে খেপায়া দেওয়া যে তোমার ওপেনিংয়ে ব্যাট করতে দিব না। তারপরে তামিম একবার রাগ করে অবসর নিয়ে নেয়, আবার তারে প্রাইম মিনিস্টার ডেকে দলে ফিরায়, আবার সে বাদ পড়ে যায় দল থেকে। মানে সব মিলে একটা ভজকট অবস্থা। অন্য কোনো ক্রিকেটার হলে এই পরিস্থিতি সামাল দিয়েও হয়তো জাতীয় দলে খেলে যেত, কারণ তারা ইমোশনটা একটু কন্ট্রোল করতে পারে। কিন্তু তামিম আপনারা জানেন যে ছোটবেলা থেকে খুব ইমোশনাল খেলোয়াড়। সামান্য ব্যাপারে, ছোটোখাটো ব্যাপারে সে একদম ভেঙে পড়ে। সেখানে এটা সর্বোচ্চ পর্যায় থেকে হয়েছে নাটকটা। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করছেন নাটক, কোচ করছে নাটক। ফলে তার পক্ষে আসলে খেলাই কঠিন ছিল। সে খেলা থেকে নিজের গুটায় নিয়েছিল। ইনফ্যাক্ট সে আর হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার আলোচনাতেই থাকতো না। কিন্তু এর ভিতরে আরেকটা ঘটনা ঘটলো যে আমাদের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, এই সরকারের যিনি ক্রীড়া উপদেষ্টা, তিনি আবার ছোটোবেলা থেকে খুব তামিম ভক্ত। ফলে তামিমকে উনি শুরু থেকে যখনই আমাদের ক্রিকেটের ওই দিকে কোথাও গেছেন, একবারে ফ্রম ফার্স্ট ডে উনি তামিমরে যে কোনো মূল্যে সঙ্গে রাখছেন। সেটা তো রাখতেই পারেন, উনি তামিম ভক্ত মানুষ। তারপরে তামিম বাংলাদেশের ক্রিকেটের তো ভয়াবহ বড় ক্যারেক্টার, তাকে তো সঙ্গে রাখাই যায়। কিন্তু একই সঙ্গে এই ভদ্রলোকের চাওয়া হচ্ছে যে তামিম যেন আরেকবার অন্তত মাঠে খেলে তারপরে বিদায় নেয়, ওই অভিমানটাই তার শেষ সঙ্গী না হোক। ওনার চাওয়াটা খুব অনেস্ট এবং আমি এটাকে সাপোর্ট করি। ফলে আবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে তামিম তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। এখন এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেললে প্রধানত যেটা দরকার ছিল যে এর আগে দুটো ওয়ানডে সিরিজ খেললাম আমরা, আফগানিস্তানের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এই দুটো অ্যাটেন্ড করা দরকার ছিল। কিন্তু তামিম তখনও পর্যন্ত মাঠেও ফেরে নাই। মাঠে ফিরছে এনসিএল দিয়ে। এবং এই সময় কোশ্চেনটা আসলে উঠছে যে তামিম কি ওয়ানডে খেলার মতো ফিট হয়েছে, ইন্টারন্যাশনাল খেলার মতো ফিট হয়েছে? তামিম এখানে দুটো ভালো ইনিংস খেলছেন কোনো সন্দেহ ছাড়া। এখন কথা হচ্ছে যে এই এনসিএল যে টি-20, এটা খেলতে তো পূর্ণ মেজাজের তামিমকে লাগে না। এখানে দুটো ভালো ইনিংস খেলতে তো পুরো দমের তামিমকে লাগে না। এখানে ইনফ্যাক্ট ধরেন মানে অনেকেই সেঞ্চুরি করে ফেলছে যারা এখনো মানে আমাদের ন্যাশনাল লেভেল থেকেই দূরে আছে। ও ফলে এখানে কি করলো তামিম এটা খুব বড় কোনো ম্যাটার করে না রানের দিক থেকে আর কি। যেটা আমরা দেখছি যে বেশ আশঙ্কার সঙ্গে এবং বেশ দুঃখের সঙ্গে আমরা যেটা দেখছি যে উইকেটে যে তামিম গিয়ে দাঁড়াইছেন, এই তামিম আসলে ঠিক ইন্টারন্যাশনাল ক্রিকেটার তামিম না। দেখেন, আমি নিজে স্থূলকায় মানুষ, ভালো করে বললে একদম গোবদা গাবদা মোটা মানুষ। ফলে বডি শেমিং আমার ডিউটির মধ্যে পড়ে না। এটা আমি চিরকাল ছোটোবেলা থেকে বুলিংয়ের শিকার হয়েছে। ফলে আমি চাই যে সবাই বডি শেমিং থেকে দূরে থাকে। ফলে তামিমের যে একটা কুৎসিত ছবি ভাইরাল করা হচ্ছে, ওইটা কোনোভাবেই ঠিক না। কিন্তু একই সঙ্গে ওই ছবিটা এই মেসেজও দিচ্ছে যে দিস ইজ নট ইন্টারন্যাশনাল তামিম। এই তামিম ন্যাশনাল টিমের হয়ে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, এটা কোনোভাবে কল্পনা করা যায় না।
তামিম এবং তার পরিবার চিরকাল একটু স্থূলকায়। স্থূলকায় খেলোয়াড় তো থাকতেই পারে, পৃথিবীর অনেক দেশে ছিল। বরং আমি মাঝে মাঝে আফসোস করি, একটা কন্টেন্টও এর মাঝে করছিলাম, যে কেন আমাদের স্থূলকায় খেলোয়াড়রা পৃথিবী থেকে হারায় যাচ্ছে, এবং অস্ট্রেলিয়ান ওই পলিসি, সেটার আমি সমালোচনাও করি। তার মানে এই না যে আপনি আনফিট বডি নিয়ে ইন্টারন্যাশনাল খেলতে নামবেন। স্থূলকায় ঠিক আছে, কিন্তু আপনার দেহে যেন অনাকাঙ্ক্ষিত মেদ না থাকে, এবং সেই মেদ যেন আপনাকে ক্রিকেট খেলায় সেরাটা পারফর্ম করতে বাধা না দেয়। তামিমের শরীর দেখে মনে হচ্ছে যে আসলে তামিমের শরীরে প্রচুর অনাকাঙ্ক্ষিত মেদ জমে গেছে, এবং তামিমের পক্ষে এই মেদ নিয়ে সেরা পারফর্ম করা কঠিন। হয়তো ব্যাটিংটা চালায় যেতে পারবেন। আমি সবসময় একটা কথা বলি, যে এখন গ্যারি সোবার্সকে আপনি মাঠে নামায় দেন, তাও গ্যারি সোবার্স দিব্যি দেখবেন 25-30 রানের ইনিংস খেলে ফেলছেন, 6টা মাস খেললে 2টো সেঞ্চুরি করে ফেলছেন, এবং বল হাতে 2-4 বার 5 উইকেট নিয়ে ফেলবেন। শচীন টেন্ডুলকারটা কালকে সকালে উঠে এই অবস্থায় নামায় দেন মাঠে, দেখবেন যে টানা 10 ম্যাচ খেললে 2টো সেঞ্চুরি করে ফেলছে। এটা হয় গ্রেট খেলোয়াড়দের ওই বয়স, শরীর, এগুলো তাকে পুরোপুরি আটকায় ফেলতে পারে না। মরার আগের দিনও সার্ডন ব্র্যাডম্যানের যদি হাঁটতে পারতেন, উনি হাঁটা অবস্থায় আপনি উইকেটে দাঁড় করে দিতেন, দিব্যি দেখতেন পোলাপান্ডে 4 মেরে দিচ্ছে। এটা গ্রেটদের ব্যাপার। আমাদের গ্রেট তামিম, ফলে তামিম 2-4 রান করবে, কিন্তু সেটা দিয়ে ইন্টারন্যাশনাল হবে না। সেই জন্য তাকে অনেক মেদ ঝরাইতে হবে, অনেক ফিটনেস ডেভেলপ করতে হবে, এবং সেই কথাটা খুব ইন্টারেস্টিংলি মুখ ফসকে বা যে কোনোভাবে হোক আমাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মিডিয়াতে বলছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা কেমন। উনি বলছেন যে এটা খুব ভালো ব্যাপার যে খেলায় ফিরছে, এটা আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে, এবং তামিমের কি হবে না হবে সে ব্যাপারে আমরা নির্বাচক, বোর্ড সবাই মিলে আলাপ করব, তামিমের সঙ্গেও কথা বলবো, আমি ব্যক্তিগতভাবে কথা বলবো। কিন্তু ওখানে উনি খুবই উল্লেখযোগ্যভাবে, খুবই তাৎপর্যপূর্ণভাবে একটা কথা বলছেন, যে তাকে আরও অনেক শানিত হতে হবে, ফিটনেসে আরও অনেক উন্নতি করতে হবে, এবং বলছেন যদি সে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চায়। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট কোন মানের ফিটনেস ডিমান্ড করে, সেটা সে এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, সে নিশ্চয়ই জানে। এরপরে আসলে আর কোনো কথা চলে না। আমরা ধরে নিতে পারি যে এটা আসলে লিপুবার একদম আদর্শগত অবস্থান। এখন কোনো পরিস্থিতিতে যদি সেটা বদলায়, সেটা আলাদা কথা। আমি যতদূর জানি উনি আদর্শগত অবস্থান বদলান না কোনো পরিস্থিতি। সেক্ষেত্রে আমরা যদি আর্গুমেন্টে এভাবে করি যে তামিমের এই ফিটনেসটা যদি এই কয় মাসে খুব মারাত্মক ডেভেলপ না করে, তাহলে কি তামিম জাতীয় দলে ডাক পাবে? আমার মনে হয় না। তাতে যতই তাকে আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় দলে দেখতে চান বা যাই হোক, আমি ফারুক ভাইয়ের সে রিলেটিভ, এটাও সত্যি। কিন্তু ওই একই কারণে ফারুক ভাই থাকবে একটা শঙ্কার ভিতরে। ফারুক ভাইয়ের ক্ষেত্রে আমি আগেও বহুবার বলছি যে ফারুক ভাই কখনো চায় না তার গায়ে দাগ লাগুক। ফারুক ভাই সবসময় এটাতে খুব ভয় পায়। ফারুক ভাই পৃথিবীতে সম্ভবত এই একটা ব্যাপারেই ভয় পায়, যে আমার গায়ে কালির দাগ না লাগে, যে জন্য শাহরিয়ার নফিসের ক্যারিয়ারটা কার্যত শেষ হয়ে গেছে ফারুক ভাইয়ের এই ভয়ের কারণে। সেই একই ভয় তামিমরে নিয়ে পাবে। কেউ তো আমার দুঃসম্পর্কের হলেও রিলেটিভ। ও যদি আনফিট অবস্থায় থাকে, তারে যদি চিফ সিলেক্টর নিতে না চায়, আমি যদি কোনো রকম ফোর্স করি, তাহলে আমার গায়ে দাগ লাগবে। ফলে ফারুক ভাইয়ের সমর্থন তামিমের দিকে যাবে না, আনফিট তামিমের দিকে আর কি, যদি তামিম ফিটনেস ফিরে না পায়। আর লিপু ভাই তার এই অবস্থান থেকে সরবে না। যদিও এখানে অনেকটা সময় আছে, আজকে হচ্ছে ডিসেম্বর মাস, এখনো অলমোস্ট 2 মাস সময় আছে। আমরা হয়তো দেখব জানুয়ারির শেষ দিকে গিয়ে দল গঠনের চূড়ান্ত আলোচনা শুরু হয়েছে। কারণ ফেব্রুয়ারির শেষের থেকে বোধহয় খেলা, ফেব্রুয়ারি মার্চ জুড়ে। ফলে জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হয়তো দল ফাইনাল হবে। তার আগে একটা ভালো ব্যাপার হবে যে আমাদের এখানে বিপিএল হয়ে যাবে। তো বিপিএলে তামিম সব ম্যাচ খেলবে, এবং বিপিএল খেলতে গিয়ে তার ফিটনেস আরেকটু রিগেইন হবে। যতই বলি এত দ্রুত ফিটনেস ফিরে পাওয়া, একদম পূর্ণোদ্যমে ফিরে আসাটা কঠিন, তারপরে এটাও সত্যি যে শেখা কষ্ট করবে। তামিম কিন্তু খুব কষ্ট করতে পারে, এটা আপনারা জানেন কি না। তামিম একটা বয়স পর্যন্ত, আমি যখন কাছ থেকে দেখতাম রেগুলার মাঠে, অসম্ভব পরিশ্রম করতে পারে, এবং ও যে ফিটনেসের জন্য কী কী স্যাক্রিফাইস করতে পারে, এটা নয় একদিন গল্প করব। আপনারা বিরাট কোহলির স্যাক্রিফাইসের গল্প জানেন, আমাদের তামিমের গল্পটা জানেন না। তামিম এবং ওদের খান পরিবারের সবার প্রধান সবচেয়ে জীবনের প্রিয় কাজ হচ্ছে খাওয়া, এবং সেইটার একদম লিস্টের নাম্বার 1 হচ্ছে গরুর মাংস, নাম্বার 2 হচ্ছে কাচ্চি। এই রকম হচ্ছে ওদের খাওয়ার লিস্ট। সেখানে তামিম দীর্ঘদিন পর্যন্ত কোনো অয়েলি ফুড খায় নাই। ক্যারিয়ারের একটা লম্বা সময় কোনো অয়েলি ফুড খায় নাই, গরুর মাংস খায় নাই, কাচ্চি খায় নাই, কোনো অয়েলি ফুড খায় নাই। স্যাক্রিফাইস করছে জীবন থেকে। তামিমের সামনে আমরা নিজেরা দেখছি যে আমরা সবাই কাচ্চি খাচ্ছি, তামিম সেখানে কিছু খাচ্ছে না, সামান্য একটু হয়তো পাঁপড় ভাজাটা যায় এইসব খাচ্ছে। যাই হোক, এই ছেলে পারে, সেটা সে একসময় তো পারছে, এখন পারবে কিনা জানি না। যদি সে সেই ফাইটটা দেয়, স্টিল 1.5-2 মাস সময় আছে, ফাইট ব্যাক করে হয়তো ওই জায়গায় আসলে নিশ্চয়ই রিওয়ার্ড পাবে। এবার আসি আমরা সাকিবের প্রসঙ্গে।
সাকিবের কেসটা আরও অনেক 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 বেশি ক্রিটিক্যাল। ইনফ্যাক্ট ওই একই দিনে লিপু ভাই এই কথাটা বলছেন যে সাকিবের কেসটা খুব ডেলিকেটেড। এটা শুধু আমার হাতে বা নর্মালি আমি ক্রিকেটিংয়ে একটা ডিসিশন নিয়ে তার দলে নিলাম, ব্যাপারটা এরকম না। উনি পরিষ্কার বলছেন যে এটা আসলে অনেক জটিল একটা ব্যাপার। তো সেই জটিলতাটা কীরকম আপনারা জানেন, যে সাকিবের দেশে আসা নিয়ে একটা ক্রাইসিস হলো। ক্রাইসিস হওয়ার পরে সাকিব এরপরে দেশের বাইরে যে ওয়ানডে সিরিজগুলো হলো সেখানে ডাকলেও খেললো না। এর মধ্যে আবার সাকিবের বোলিং অ্যাকশন রিপোর্টেড হয়েছিল সেই কাউন্টি খেলার সময়। তারপরে সেটা আইসিসি নিষেধাজ্ঞা পর্যন্ত গড়াইছে, মানে ইসিবি নিষেধাজ্ঞা দিচ্ছে, পরে সেটা অটোমেটিক আইসিসি নিষেধাজ্ঞায় পরিণত হয়েছে। এখন সাকিব বল করতে পারতেছে না, সেক্ষেত্রে সে ব্যাটসম্যান হিসাবে এই যে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ খেলতেছে। সাকিব অবশ্য খুব দ্রুতই ইন্ডিয়ায় মানে চেন্নাইতে আবার পরীক্ষা দেবে। যদি চেন্নাইয়ের এই পরীক্ষায় পাশ করে তো খুব ভালো কথা, যদি পাশ না করে তাহলে বাংলাদেশকে একটা অপশন আছে যে শুধু ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানো সাকিবকে। এখন কথা হচ্ছে এটা ওই যে আবারও বলতে খুব সহজ শোনায়, কিন্তু এটাকে আদৌ মানে আপনার মনে হয় খুব পসিবল? একটা লোক তাকে ন্যাশনাল টিম পরিস্থিতি যাই হোক, আমি যদি মনেও করি যে সাকিব ভিকটিম হয়েছে, ভিকটিম হওয়ার পরে আবারও ন্যাশনাল টিম তো তারা 2 দফা ডাকছে, মানে ডাকার জন্য প্রেসিডেন্ট তার সঙ্গে আলাপ করছে, সে 2 দফায় নিজে থেকে বিরতি নিছে। এখন নিজে থেকে বিরতি নেওয়ার পরে আবার পরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে ডাকা হবে, এটা তো এমনিতেই একটু কঠিন। সেখানে আবার সে লোকটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান আপনি যদি দেখেন 2019-20 পর থেকে মূলত বোলিং অলরাউন্ডার হিসাবে খেলে, যতই সে 3-4 নম্বরে ব্যাট করুক ওয়ানডেতে, তার ব্যাটে খুব মারাত্মক কোনো রান নাই। ওয়ানডের কথা যদি ভাবেন তাহলে সর্বশেষ 2023 বিশ্বকাপে একটা মাঝারি মানের 50, ওটাকে আমি খুব কোয়ালিটি 50 বলবো না, অন্তত সাকিবের মানের না। এই হচ্ছে তার অ্যাচিভমেন্ট। ফলে গত কয়েক বছর ধরে তার ব্যাটে কিছু নাই, ব্যাট করতে কষ্ট হয়, যেহেতু চোখের একটা সমস্যা, সে এখনও পুরোপুরি কাটায় উঠতে পারে না। যদিও এলপিএল এর মাঝে একটা ইনিংস দেখতেছিলাম আমি, বেশ মারদাঙ্গা ব্যাট করলো, কিন্তু ওই মানের বোলার বা ওই মানের বাউন্ডারি তো আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাবে না। ফলে ওইটা আশা করে লাভ নেই। শুধু ব্যাটসম্যান হিসাবে, এবং সে তো টপ অর্ডার ব্যাটসম্যান, শুধু ব্যাটসম্যান হিসাবে সাকিবকে আদৌ বিবেচনা করা হবে কিনা, এবং সেটাই এই ডেলিকেটেড পরিস্থিতিতে। যদি পরিস্থিতি খুব স্বাভাবিক হতো, যেটা সাকিব দেশে যাতায়াতের মধ্যে আছে, পলিটিক্যাল কোনো ঝামেলা নাই, তার নামে কোনো মামলা নাই, তার নামে কোর্ট থেকে কোনো সমন জারি হয় নাই, এইরকম কোনো জটিলতা যদি না থাকতো, তাহলে হয়তো নির্বাচকরা ব্যাটসম্যান হিসাবে তাকে দলে ডাকতেন। তারপরে যদি সাকিবের থেকে রান আসে, এখানে একটা হচ্ছে যে আমাদের তো টপ অর্ডারে এমনিতেই রান কম, সেখানে সাকিব যদি কিছু করতে পারে। তো এখন যে পরিমাণে ডেলিকেটেড পরিস্থিতি, এই অবস্থায় অর্ধভঙ্গ সাকিবকে, যে আসলে অনিশ্চিত ব্যাটসম্যান, ওরকম একটা খেলোয়াড়কে ডেলিকেশন এড়ায় গিয়ে দলে ডাকবে, এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আর সবচেয়ে উল্লেখযোগ্য একটা জিনিস, আমি আবার একটা জিনিস, ওই যে উৎপল শুভ্রর সঙ্গে কাজ করতাম, উৎপল শুভ্র মানে তো সব কিছু ঝাড়ি দিয়ে শিখাইছেন। তার ভিতরে একটা জিনিস উৎপল শুভ্র আমাকে বলছিলেন, শুভ্রদা, যে শুধু কোনো জায়গায় কারোর কথা যখন পড়বি বা শুনবি, শুধু কথাগুলো শুনবি না, বিটুইন দ্য লাইন বলে একটা ব্যাপার আছে, যে যে কথা তিনি বলেন নাই, একটা জিনিস উনি বলছেন কিন্তু এটার ভিতরে আরেকটা জিনিস লুকানো আছে। তো লিপু ভাইয়ের দিন প্রেস কনফারেন্সটা আমি মন দিয়ে শুনতেছিলাম, ওখানে উনি একটা কথা বলতেছিলেন, কেউ যদি বারবার নিজে থেকে জাতীয় দল থেকে বিরতি নেয়, তারে তো বিবেচনা করা একটু কঠিন। তো এই কথাটা কিন্তু তামিমের ক্ষেত্রেও সত্যি, সাকিবের ক্ষেত্রেও সত্যি। আপনি যে জায়গায় খুশি এই কথাটা লাগায় দিতে পারেন। লিপু ভাই কী অর্থে বলছে সেটা তার ব্যাপার, কিন্তু আমরা যখন ইন্টারপ্রিটেশনের দায়িত্ব নিয়ে বসবো, তখন কিন্তু আমরা এই কথাটা তামিমের ক্ষেত্রেও সত্যি বলবো, যে তুমি তামিম কিন্তু গত 2 বছর বহুবার ডাক উপেক্ষা করছো, কি পরিস্থিতিতে করছো, কেন করছো, সেটা আমরা বিবেচনা করব না, করছো এটাই সত্যি। আবার তুমি সাকিব কিন্তু কমপক্ষে 2বার ন্যাশনাল টিমের ডাক উপেক্ষা করছো গত 6 মাসের কম সময়ে, গত মাস 3 তাহলে 2 জায়গায় লিপুয়ের কথাটা খাটে। এবং এই কথাটা আপনাদের মনে আছে কিনা, সাকিবের একটা ভিডিওতে আমি বেশ আগে বলছিলাম, গাজী আশরাফ হোসেন লিপু এবং ফারুক আহমেদ দুজনই হচ্ছে প্রচণ্ড গার্ডসওয়ালা মানুষ, প্রচণ্ড প্রচণ্ড আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ। এদেরকে যদি আপনি সামান্য ইগনোর করেন, এদের ইগোতে যদি আপনি সামান্য টোকা দেন, শুধুমাত্র এরা আমার মতো ধরেন লিপুবের ক্ষেত্রে তো আমি প্রায় নাতির বয়সী মানুষ, আমাদের মতো যারা নাতিতুল্য ছোটো ভাই, তাদের ব্যাপারে হয়তো একটু ছাড় দিতে রাজি আছে, কিন্তু খেলোয়াড় বা যাদের নিয়ে ডিলিং, তারা যদি কেউ এদের ইগো হার্ট করে বা কোনোভাবে এদেরকে অসম্মান করে, তাহলে কিন্তু এরা সহজে এটা বলে না, সহজে বলে না। ফলে আমি তামিম সাকিব দুজনের ক্ষেত্রে চূড়ান্ত যে কথাটা বলবো, যে তারা ইতিমধ্যে এই লিপু ভাই এবং ফারুক ভাইকে একটু একটু হলেও ইগো হার্ট করছেন।
এবং জাতীয় দলের ডাক ফিরাইছেন। জাতীয় দলের ডাক ফিরানো কিন্তু সারা পৃথিবীতে একটু মানে কঠোরতার সঙ্গে দেখা হয় যে তুমি জাতীয় দলের ডাক ফিরাইছো একবার, এর পরিণতি তোমার ভোগ করতে হবে। যাই হোক, আমি শেষ পর্যন্ত চাই সাকিব তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক। এত সব জটিলতা না ভাবি যে কোনো না কোনোভাবে ব্যাপারটা সমাধান হয়ে যাবে, সাকিবের বোলিং অ্যাকশন ঠিক হয়ে যাবে, সাকিবের সঙ্গে বোর্ডের মিটমাট হয়ে যাবে, সাকিবরে বোল্ড পেয়ে যাবে পাকিস্তানে। আবার তামিমও দারুণ ফিটনেস ফিরে পাবে, বিপিএলে দেখায় দেবে যে সে আরও কত সুন্দর ফর্মে আছে। দুজনই যাবে, সঙ্গে মুশফিক আর রিয়াদও যাবে। চারজন দারুণভাবে তাদের শেষ টুর্নামেন্ট খেলবে। দেশের মাটিতে কি বিদায়ী আয়োজন হবে জানি না, চ্যাম্পিয়ন্স ট্রফিটারে আমরা সারা জীবন মনে রাখবো। এই প্রজন্ম আমাদের অনেক দূর আগায় দিচ্ছে, তার কৃতজ্ঞতাটা তো প্রকাশ করা দরকার। সবাই ভালো থাকবেন। তামিম সাকিবের জন্য শুভেচ্ছা ও শুভকামনা।